দাদা, উত্তর সংবাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, সবাইকে আমি নমস্কার জানাই। 2019 সালে, 2021 সালে, 2024 সালে মানুষ আপনাদের থেকে আলিপুরদুয়ার জেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তো সেটাকে নিয়ে কিভাবে ভাবছেন? 2023 পঞ্চায়েত নির্বাচনে 64টার মধ্যে 58টা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমরা জিতেছি। 6টা পঞ্চায়েত সমিতির মধ্যে 6টা আমরা জিতেছি। আপনারা দেখেছেন আলিপুরদুয়ার পৌরসভা এবং ফালাকাটা পৌরসভা জিতেছি। পার্লামেন্ট ইলেকশনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই ইলেকশনে আলিপুরদুয়ার বিধানসভাতে মার্জিন একটু বেশি ছিল, কিন্তু অন্য অন্য বিধানসভাতে একদম কম মার্জিন, কোনো জায়গায় 4000, কোনো জায়গায় 5000, আর একটা বিধানসভাতে আমরা জিতে আছি। মাদারিহাট বিধানসভা, যেটা আমরা 11,000-এর পিছনে ছিলাম, এবার 28,000-এর উপরে ভোটে জিতেছি। আগামী দিন মানুষের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে। এই ডেমোক্রেসি পদ্ধতিতে মানুষই কিন্তু গভর্নমেন্ট বানায় এবং মানুষই কিন্তু ফেলে দেয়। জনপ্রতিনিধি হয়ে গেলে জনপ্রতিনিধিকে মানুষের জন্য কাজ করতে লাগে। মিথ্যা কথা বলে কিন্তু জনপ্রতিনিধি হওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমি রাজ্যসভাতে আছি। আমিও পার্লামেন্ট ইলেকশন কন্টেস্ট করেছিলাম, কিছু মার্জিনে রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু লড়াই জারি আছে। এবং যে কথা এবং যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, এই কাজ কিন্তু রুট লেভেলে দিদি আমাদের জন্য করেছেন। আগামী দিন আরও লড়াই হবে, আরও কাজ হবে, যেটা আপনারা দেখবেন। আর রেজাল্ট আপনারা 26, আমি কোনো দিন রেজাল্টের কথা বলি নাই, আমি পঞ্চায়েতেও বলি নাই, আমি পৌরসভাতেও বলি নাই। রেজাল্ট সব 26-এর সময় আপনারা দেখবেন কি রেজাল্ট আছে। 27 বছর পর দিল্লিতে ক্ষমতায় এসছে বিজেপি, এবং এটা দেখে কিন্তু বঙ্গ বিজেপি রীতিমতো নাচানাচি করছে। শুভেন্দু, সুকান্ত এরা বলছেন যে এবার পরিবর্তন হবে বাংলাতে। দিল্লির রাজনীতিক থেকে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিকে তুলনা করলে হবে না। আজকে আমরা যে মেহনত আর যে কঠিনাই থেকে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 গভর্নমেন্টে আসলেন, তারপরে থেকে গভর্নমেন্ট চলতেছে, মানুষের জন্য কাজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল যেটা করে দেয়, এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়। কেন বলতেছি? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট টু আস। আজকে প্রত্যেকটা স্টেট এই লক্ষ্মী ভাণ্ডারের স্কিমটা করতেছে। কেন? মা বোনদেরকে টাকা দিতে লাগবে হাত খরচার জন্য। এই প্রজেক্ট তো ওয়েস্ট বেঙ্গলেই করা হলো। দিদি তো চোখ খুলে দিচ্ছেন ওদের। সাইকেল দেওয়া, কন্যাশ্রী স্কিম, এরকম রুট লেভেলের স্কিম, যার বেনিফিট কিন্তু গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ কিন্তু পেয়েছে। এবং এই স্কিম অন্য অন্য স্টেট, এই দিল্লি ইলেকশনে এই স্কিমের নামে ইলেকশন হলো। তো স্কিমকে রেডি করেছে, স্কিম তো মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রেডি করেছেন। ওই স্বপ্না, মুঙ্গারি লালের হাসিন স্বপ্না, ওটা দেখু করা, আর আমরা আমাদের কাজ করব। আপনি কি মনে করেন যে 26-এ নতুন একদম স্বচ্ছ মুখ আনা দরকার প্রার্থীদের ক্ষেত্রে? প্রার্থী ঠিক করবে দল যাকে প্রার্থী করবে ওই আমাদের প্রার্থী। এবং আপনারা জানেন যে এবার আমিও তো প্রার্থী ছিলাম 2024-এ। তো দল সহি সময়তে প্রার্থী ঘোষণা করবে এবং ওইটা দলের সর্বোচ্চ লিডারশিপের ডিসিশন। এটা কিভাবে মিটিং মিছিলে ছাপাবেন বা কিভাবে সভা মিটিং? আমরা তো কন্টিনিউ প্রোগ্রাম করতেছি। আমাদের 64টা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সম্মেলন হচ্ছে, বুথে বুথে সম্মেলন হচ্ছে। আপনারা দেখেন আলিপুরদুয়ার কোনো এরকম অঞ্চল নাই যেখানে বুথের সম্মেলন, অঞ্চল সম্মেলন হচ্ছে না। অনেক সম্মেলনে আমি ছিলাম, কালকে আমি এসেছি। এখন কন্টিনিউ পলিটিক্যাল প্রোগ্রামে থাকবো। চা বাগানের অনেক কর্মসূচি আছে, কিন্তু মাইক বাজানো যাবে না। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তা কেন প্রোটোকলটা আমরা মাইনেই চলবো। মাধ্যমিক পরীক্ষার পরে হাই সেকেন্ডারি পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের কর্মসূচি করব। আজ পার গাইডলাইন্স অফ দ্য গভর্নমেন্ট, এটা আমরা দেখে করব। আগামী দিনের কর্মসূচি আপনারা জানবেন, এবং অঞ্চলে অঞ্চলে কর্মসূচি চলতেছে। মাদারিহাট উপনির্বাচনের সময় আপনারা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস জিতলে 3 মাসের মধ্যে আরবিটা প্রায় তো হতে চললো, প্রায় এই 3 মাস, সেটা কোথায় বা কি কারণে? আমি বলেছিলাম এটা। আমি মিথ্যা কথাটা কম বলতেও চাই না। ফার্স্ট যে সেশন শুরু হলো, উইন্টার সেশন, 0 আওয়ারে 3 মিনিট আমি পাই, এবং 3 মিনিটের ভিতরে আমি মাদারিহাটে বীরপাড়া এবং কুমার গ্রামের কামাখ্যাগুড়ির আরবির কথা তুলেছি। এবং তৎকালীন আমি পার্টির সাথে পারমিশন নিয়ে রেল মিনিস্টারকেও কিন্তু লেটার করি। এবং রেল মিনিস্টারকে লেটার করার পরে ওই দিনকে আমি ডিআরএম আলিপুরদুয়ারের সাথে কথা বলি। কেন? এই দুইটাই আরবি কিন্তু ডিআরএম আলিপুরদুয়ারের আন্ডারে আছে।
ডিআরএম সাহেবের সাথে কথা বলার পরে আমি ডিএম আলিপুরদুয়ারের সাথে কথা বলি। আমার একটা টার্গেট, যে টার্গেটে আরবি করার কথা, এটা আমরাই করব। এবং এই কথা বলার পরে ডিআরএম বলে কিনা আলিপুরদুয়ারের মাদারিহাট দলগাঁওয়ের এনওসি ডিএম আলিপুরদুয়ার আমাকে দিয়েছে এবং কামাখ্যাগুড়ির জন্য আরেকবার ইন্সপেকশনের কথা আছে। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং রেলওয়ে দুইজনে গিয়ে ইন্সপেকশন করব, তারপরে এই কাজটা আরম্ভ হবে। আমি রেলের যে প্রতিমন্ত্রী আছে ওনার রিপ্লাই লেটার আমার কাছে আছে, আমি আপনাকে দিয়ে দেব। এবং ডিএম আলিপুরদুয়ার এসডিওকে দিয়ে, কেন এই ল্যান্ডার ম্যাটারটা এসডিও আলিপুরদুয়ারই দেখবে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এদেরকে এনওসি লেটার দিয়ে দিয়েছে যে কতটা জমি লাগবে, ইন্সপেকশন হলো, এই জমি আপনারা করতে পারেন বলে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের যত নথিভুক্ত ছিল এবং ল্যান্ড ডিপার্টমেন্ট দুই সাইডেরই, কামাখ্যাগুড়ির কুমারগ্রামের কামাখ্যাগুড়ি এবং মাদারি বীরপাড়া দলগাঁওয়ের এনওসি হ্যান্ডওভার করা হয়েছে। কাজ করবে রেলওয়েজ, জমি দেবে স্টেট। আমরা এনওসি দেওয়ার পরে রেলওয়ে এর জন্য একটা ডিপিআর রেডি করতেছে। প্রতিমন্ত্রী লেটারে আমাকে রিপ্লাই যেটা দিয়েছে যে আপনি কোশ্চেন করেছিলেন, ওরা ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করার পরে রেলওয়ের প্রতিমন্ত্রী আমাকে লেটার করেছে যে মাদারিহাটের দলগাঁওয়ের ডিপিআর আমরা কমপ্লিট করতেছি। এই ডিপিআর কমপ্লিট হয়ে গেলে আমরা টেন্ডার দিব, এটা লিগ্যাল প্রসিডিউরে যাবে, এটা রেলওয়ে জানবে। তার মানে আমি যে কথা বলেছিলাম এই কথার গ্রিন সিগন্যাল কিন্তু ডিপার্টমেন্টের থেকে আমি পেয়ে গেছি। আমি কথা বলেছিলাম এবং 3 মাস না, আমি উইন্টার সেশনে, কেন বলতেছি এটা, জয়প্রকাশ টোপ আমাদের বিধায়ক জিতার পরেই কিন্তু আমাদের অধিবেশন শুরু হলো উইন্টার সেশনে 1 সপ্তাহের ভিতরে কিন্তু এই কথা রেলওয়ে মিনিস্টারের সামনে এবং ন্যাশনাল টেলিভিশনে আমি নিজেই কিন্তু বলেছি। আপনারা ডিআরএম আলিপুরদুয়ার সাথে কথা বললে বুঝে যাবেন, অ্যাপ্রক্সিমেটলি 150 কোটি টাকার ডিপিআর কিন্তু রেডি হচ্ছে এবং মাদারিহাটের এই জায়গাতে দলগাঁওয়ে কিন্তু আরবি হবে। আমি যে কথা বলেছিলাম এই কথা কিন্তু আমি রেখেছি। এখনও কিন্তু আমি পিছনে আছি যে না, এই কাজ করে দিলে ওই এলাকার মানুষ সুবিধা পাবে। এবং ওইখানে কিছু পলিউশনের প্রবলেম আছে, যেটা আমি ন্যাশনাল টেলিভিশনে বলেছিলাম এবং সংসদে বলেছিলাম। তো পলিউশনের জন্যও কিন্তু আমরা শিফটিংয়ের কথাও কিন্তু রেলওয়েকে বলেছি। অলরেডি কামাখ্যাগুড়ির এনওসি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে রেলওয়েকে দেওয়া হয়েছে এবং কামাখ্যাগুড়ির এনওসি ওরা পেয়ে গেছে, ওটাও কিন্তু ওয়ার্কিং প্রোগ্রেস আছে, এই কাজও কিন্তু হবে। দুইটাই কথা বলেছিলাম, এই দুইটাই কাজ কিন্তু হবে। এবং টোটাল নথিভুক্ত যদি আমার কাছে চান তাহলে আমি আপনাদেরকে কিন্তু পেপার দিয়ে দেবো। এদের কাছে কোনো ঠাঁই নেই, বিজেপির কাছে কোনো ঠাঁই নেই। কুমারগ্রামের বিধায়ক পাগলের মতন প্রেস মিট করতেছে এবং মাননীয় সাংসদ আলিপুরদুয়ার পাগলের মতন প্রেস মিট করতেছে। এরা বলে 2003 থেকে আন্দোলন করতেছি। আরে 2003 থেকে আন্দোলন করলে কেন 2024-এ 3 মাসের ভিতরে ডিপিআর রেডি হবে? তার আগে কেন রেলওয়ে ডিপিআর রেডি করে নেই? এনওসি দেওয়ার পরে রেসপন্সিবিলিটি কার? রেলওয়ের রেসপন্সিবিলিটি আছে। আমরা শান্তি শৃঙ্খলা থেকে এখানে কাজ চাই, এই কাজ কিন্তু পজিটিভ ওয়ে থেকে হবে। আমি আরও একটা কথা বলেছিলাম যে হসপিটাল যাওয়ার জন্য মাদারিহাট ইলেকশনের সময় হসপিটাল যাওয়ার জন্য একটা ওয়ে আউট আমরা তৈরি করব, যেটা হিমালয় হোটেল থেকে নিয়ে দলমোড় মোড় অবধি আসবে। 5.5 কোটি টাকা অ্যাপ্রুভাল হয়েছে, এনবিডিডি ওই টাকা দিয়েছে যেটা আমরা প্রজেক্ট করেছিলাম। এবং হিমালয় হোটেল থেকে হাইওয়ে হয়, দলমোড় হয়, যদি হসপিটাল যায় তাহলে অনেক গাড়ির যে যাতায়াত কিন্তু এই রাস্তা দিয়ে হবে, যেটা আমরা টেন্ডার করে দিয়েছে। 2 দিনের ভিতরে কিন্তু কাজও স্টার্ট হবে। আমরা কথা দিয়েছিলাম, এই কথা কিন্তু পূর্তি করেছি। এক একটা কাজ, যে কথা উপনির্বাচনের সময় আমি নিজেই স্টেটমেন্ট দিয়েছি, এক একটা কাজ কিন্তু আমরা করে দেখাবো। আর এই রেলের কাজ কিন্তু 3 মাস বলবো না, 1 সপ্তাহের ভিতরে কিন্তু ন্যাশনাল টেলিভিশনে বলার পরে ডিপিআর হচ্ছে, এই কাজ কিন্তু হবে। হসপিটাল বানানোর কথা ছিল, আদৌ কি হসপিটাল হয়েছে? ওরা কি বলেছিল, রেলের জমিতে হসপিটাল হবে। হাসিমারাতে এয়ারপোর্ট করার কথা ছিল, 2019 থেকে শুনতেছি। এটা কি হয়েছে? আমি কিন্তু এই প্রপোজও কিন্তু আমি দিয়েছি। হসপিটাল হলে কিন্তু আমাদের জন্য এবং মানুষের জন্য কিন্তু সুবিধা হবে। আমি চাই আলিপুরদুয়ারের মানুষ
এলাকার মানুষ বা এলাকার প্রত্যেকজন মানুষ কিন্তু সুবিধাটা পায়। আমরা কোনো মতন বাধা বিপন্ন করব না, কিন্তু কত মিথ্যা কথা এরা বলবেন। এরা আরবির বেনিফিটটা নিতে কোনো দিন পারবেন না। এরা কোনো দিন দিল্লিতে কোনো কথা কারোর জন্য বলে না। এদেরই গভর্নমেন্ট আছে, কোনো ডিমান্ড পূর্তি করতে পারে না। চা বাগানের একটা বাজেটে কিচ্ছু দিল না, আজ অবধি কোনো কমেন্ট করতে পারেনি। আমি কিন্তু বারে বারে কথা তুলতেছি, অনেক কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং আমরা জানি ফেডারেল স্ট্রাকচারে যে কাজ করার দরকার আছে এই কাজ কিন্তু হবে এবং মানুষের স্বার্থের জন্য হবে, মানুষের সুবিধার জন্য। কেন্দ্র বাজেটও হয়েছে, রাজ্য বাজেটও পেশ হয়েছে। আপনারা বিভিন্ন দাবি তুলেছেন যে কেন্দ্র বাজেটে যেমন অনেক কিছু হয়নি যেমন দাবি উঠেছিলেন, রাজ্য বাজেট হওয়ার পরেও বাংলায় দাবি উঠছে যে যুবদের জন্য সেভাবে কোনো বাজেটে কিছু রাখা হয়নি। কি বলবেন? আপনারা সবাই দেখেছেন যে কেন্দ্র যে বাজেট হয়েছে, বাজেট অধিবেশন আমরা সবাই ছিলাম। আমরা আশায় ছিলাম যে এইবার মাননীয় ফাইন্যান্স মিনিস্টার বাজেটে বাংলার বাকায়া টাকাটা, বাংলাকে স্পেশাল প্যাকেজের ঘোষণা বা আমাদের জন্য টি বেল্টের জন্য কোনো একটা প্যাকেজ, অনেক কিছু আশায় ছিলাম। কিন্তু আমরা দেখি নেই কেন্দ্রের বাজেটে কোনোভাবে বাংলাকে কোনোভাবে সহযোগিতা করা হয়েছে। তার পাশাপাশি যদি দেখা হয় বিহারকে অনেক বড় বড় প্রজেক্ট দেওয়া হয়েছে। আমরা কোনো স্টেটকে যদি ফান্ড দেওয়া হয় কোনো দিন বিরোধিতা করি নেই, কিন্তু একটা স্টেটকে দেখবে অন্য স্টেটকে দেখবে না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা সবাই জানেন যে ঘরের টাকা এবং 100 দিনের টাকা, অ্যাপ্রক্সিমেটলি 100 দিনের টাকা এবং ঘরের টাকা যদি দেখা হয় তাহলে 15,000 কোটি টাকা পাওনা কিন্তু লিগালি পাওনা। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা পাই কেন্দ্র থেকে। এই টাকা এখন অবধি আমরা পাই নাই। তবুও যারা কাজ করেছিল 20 দিন, 25 দিন, 50 দিন, এই কাজের টাকা রাজ্য তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকজন গরিব মানুষের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছেন। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে ডিসেম্বর মাসের ভিতরে 11 লাখ পরিবার যেন ঘর পাবে। এই ঘরের টাকা দেওয়ার কাজ কিন্তু কেন্দ্র ছিল। ঘরের টাকা কেন্দ্র দিল না, তবুও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে 11 লাখ না 12 লাখ পরিবারকে ঘরের টাকার ফার্স্ট অ্যালটমেন্ট 60,000 টাকা করে ট্রানজ্যাকশন করে দিয়েছেন। আরও ওরা 60,000 টাকা করে পাবে এবং তারপরেও কিন্তু আরও 16 লাখ ঘরের নথিভুক্ত কিন্তু হচ্ছে। 2026-এর আগে ওরা এই 16 লাখ পরিবার আরও কিন্তু ঘর পাবে। এই টাকা রাজ্য তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু দিতেছেন। আমি স্পেসিফিক হিসাবে যদি বলি, আমরা যেখানে বসবাস করি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই 3টা কনস্টিটুয়েন্সি ভারতীয় জনতা পার্টি জিতেছে এবং এই 3টা কনস্টিটুয়েন্সিতে চায় বাগান উদ্ভিষিত কনস্টিটুয়েন্সি আছে কিন্তু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং। যারা বিজেপির সাংসদ জিতল অনেক বড় বড় গল্প, অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু স্পেসিফিক হিসাবে চা বাগানকে একটা স্পেশাল প্যাকেজের ঘোষণা, যেটা আমি বারে বারে বলেছি, চা বাগানের জন্য একটা ভালো করার জন্য একটা ডেভেলপমেন্ট ফান্ডের কথা বলেছি। আজকে বাজেটে টি বেল্টের কোনো কথা নেই। এই চা বাগানের লোক যারা এই সাংসদদেরকে ভোট দিয়েছিল তাহলে কি পেল? আজকে এই সাংসদরা কোনো কমেন্ট করতেছে যে টি বেল্ট কিছু পাইল না, বা নর্থ বেঙ্গলের জন্য বা ওয়েস্ট বেঙ্গলের জন্য কেন্দ্র সরকার কোনোভাবে বাজেটে কোনো টাকা দিল না? কোশ্চেন আরাইজ অনেক কিছু আছে। আমরা বারে বারে বলেছি যে কোশ্চেন আরাইজ অনেক কিছু আছে, যেটা আমরা বক্তব্য এবং সংসদে আমি আমার স্পেশাল মোশনে আমি কথা তুলেছি, কথা উঠাইছি। তো বঞ্চনা কেন? এই 3জন সাংসদকে কিন্তু জবাব দিতে লাগবে টি বেল্টের মানুষকে, কি টি বেল্টের লোকের ভোট নিয়ে দিল্লি গেল এবং টি বেল্টের লোকের জন্য কোনো কিছু কেন্দ্র সরকার করলো না। আগামী দিন কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা নামবো আজ পার ডেমোক্রেসি পদ্ধতিতে। 2019 সালে যখন জন বার্লা জিতেছিলেন তখন তো প্রায় 2.5 লক্ষের কাছাকাছি একটা ভোটের মার্জিন ছিল।
আপনি যদি হেরেছেন তবে মার্জিনটা অনেকটা কমে এসছে, বিজেপির অনেক জায়গাতে আপনারা ঘাঁটি গেড়েছেন, সেক্ষেত্রে কি মনে করছেন চা বাগানগুলোতে আরো কতটা প্রভাব বিস্তার করতে পারবেন 26-এর বিধান? মাদারিহাট ইলেকশনে খালি চায় বেল্ট থেকে আমরা 14,000 লিড করেছি এবং মাদারিহাটেই ম্যাক্সিমাম কিন্তু চা বাগানের জমির পাট্টা এবং চায় সুন্দরী প্রকল্পের বেনিফিট পেয়েছে। আগামী দিন টিপা, আইটিপিএ, ডিবিআইটিএ যেটা যে অ্যাসোসিয়েশন দিয়ে টিউবওয়েলটা চলে, আমরা আপিল করেছি এনওসি দেওয়ার জন্য। কেন এনওসি পেয়ে গেলে আমরা জমির পাট্টা চায় শ্রমিকদেরকে দিব এবং ওদের চায় সুন্দরীর টাকাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিবেন। তো অনেক কিছু কর্মসূচি আছে, অনেক কিছু পলিসি আছে, গ্রাম থেকে নিয়ে বনাঞ্চল, শহর, টিউবওয়েল সব কিছু নিয়ে কিন্তু কর্মসূচি আছে। জন বার্লা যদি আপনাদের দলে আসে আরো শক্তি বাড়বে মনে করছেন? দেখেন দলের ডিসিশনের বাইরে তো আমরা কেউ না, দলের ডিসিশনের উপরে আমরা কেউ না। দল যেদিনকে সিদ্ধান্ত নেবে সেদিনকে নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।